সুপ্রভাত বন্ধুরা, চলো ক্লাসের বাকি অংশটা আমরা শুরু করি। আগের লেকচারে আমরা কি জেনেছিলাম আমাদের রাজ্যের সীমানা আর অবস্থান কেমন। আজকের আমরা জানবো আমাদের এই যে সুন্দর রাজ্যের মাটির গঠন কিরকম, অর্থাৎ তার প্রাকৃতিক বিভাগ অর্থাৎ ফিজিওগ্রাফিক ডিভিশন কেমন। সহজ কথায় বলতে গেলে পাহাড়, মালভূমি আর সমভূমি। পাহাড়, মালভূমি আর সমভূমি, এই তিনটি প্রধান ভাগে আমাদের পশ্চিমবঙ্গকে ভাগ করা হয়েছে। চলো প্রথমে একে একে দেখা যাক এই তিনটে ভূমিকার বা তিনটে জায়গার বা তিনটে বিভাগের বিষয়গুলোর সম্পর্কে। যদি আমরা উত্তর থেকে দক্ষিণে নেমে আসা একটা বিশাল প্রাকৃতিক সিঁড়ি, আমাদের রাজ্যের একদম উত্তরে, মানে উত্তর পশ্চিম দিকে তাকালে তোমরা দেখতে পাবে হিমালয়ের অংশ। এই পুরো দার্জিলিং জেলা, শিলিগুড়ি বাদ দিয়ে এবং জলপাইগুড়ির কিছু অংশ নিয়ে কিন্তু এই এলাকা রয়েছে। এখানে গভীর উপত্যকা এবং খাড়া পাহাড় দেখা যায়। সবচেয়ে মজার ব্যাপার হলো আমাদের তিস্তা নদী এই পাহাড়ি অঞ্চলকে দুটো ভাগে ভাগ করে গেছে। ঠিক আছে, কিরকম? প্রথমে হচ্ছে একটা পশ্চিমের পাহাড়। এখানে প্রধানত দুটো রেঞ্জ আছে, একটাকে বলা হয় সিঙ্গালিলা রেঞ্জ, আরেকটা হচ্ছে দার্জিলিংয়ের ঘুম রেঞ্জ। ক্লিয়ার? এই সিঙ্গালিলা রেঞ্জ নেপাল আর ভারতের বর্ডার ঘেঁষে চলে গেছে। ঠিক আছে, এখানে আমাদের রাজ্যে সবচেয়ে যেটা উঁচু শৃঙ্গ সেটা হচ্ছে সান্দা কফু। ভালো করে বুঝবেন, এই যে এখানে হয়েছে সবচেয়ে উঁচু শৃঙ্গ সেটা হচ্ছে সান্দা কফু। কোথাকার? আমাদের রাজ্যে। তার উচ্চতা কত? ৩,৬৩০ মিটার। এছাড়াও রয়েছে কতগুলো বিষয়, একটু লিখে নেবেন খাতায়, যেটাকে বলা হয় ফালুট, সবরগ্রাম আর টংলু, এইখানেই অবস্থিত। এরপরে যেটা রয়েছে সেটাকে বলা হয় দার্জিলিং রেঞ্জ, সেটা বিখ্যাত, তার সাথে টাইগার হিল রয়েছে এবং সেখান থেকে আমরা সকলে কাঞ্চনজঙ্ঘাকে খুব ভালোভাবে দেখতে পারি। ক্লিয়ার? তাহলে আর একটা রয়েছে কোথায়, সেটা হচ্ছে পূর্বের পাহাড়। এই অঞ্চলের সবচেয়ে বড় শৃঙ্গ হলো রিচিলা। পূর্বের পাহাড়ে সবচেয়ে বড় শৃঙ্গ হলো রিচিলা, যার উচ্চতা ৩,১২১ মিটার। এখানে সিনচুলা রেঞ্জ আছে। সিনচুলা রেঞ্জ কি রেঞ্জ? সিনচুলা রেঞ্জ, যা ভুটান আর আমাদের জলপাইগুড়ির মধ্যে বর্ডার তৈরি করেছে। এখানে কি আছে বিখ্যাত? বক্সা পাস, যা ভারত আর ভুটানের মধ্যে যোগাযোগের একটা রাস্তা। একটু দেখে নেওয়া যাক অঞ্চলগুলো। প্রথমে হচ্ছে উত্তরের পাহাড়, সেটা হিমালয়ের অংশ, খাড়া পাহাড় ও গভীর উপত্যকা। এর প্রধান শৃঙ্গ কোনটা? সান্দাকফু, টাইগার হিল এবং রিচিলা। প্রধান বৈশিষ্ট্য, রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ এবং বক্সা পাস অবস্থিত। বক্সা পাস কোথায় অবস্থিত? রিচিলাতে। এরপর রয়েছে পশ্চিমের মালভূমি, ছোটনাগপুর মালভূমির অংশ, পাহাড়ি নয়। প্রধান শৃঙ্গ বা পাহাড় হচ্ছে অযোধ্যা, সেটা হচ্ছে গোর, গাবরু, শুশুনিয়া এবং মামাভাগ্নে। এটা হচ্ছে অপেক্ষাকৃত কম উঁচু ডুংরি বা টিলা এবং উষ্ণ প্রস্রবণ এখানে রয়েছে। থার্ড হচ্ছে সমভূমি, যেটা নদী বিধৌত পলিমাটি। প্রধান শৃঙ্গের এখানে প্রযোজ্য নয়। শিলিগুড়ি থেকে সাগরদ্বীপ পর্যন্ত বিস্তৃত, উর্বর এবং চাষাবাদের জন্য সেরা। যেটা আমরা দেখলাম যে শিলিগুড়ি বাদে পুরো দার্জিলিং জেলা এবং জলপাইগুড়ি অংশ এটার অবস্থিত। এর বৈশিষ্ট্যটা আমরা দেখেছি। এইখানে একটা কথা মাথায় রাখতে হবে, যেটা তিস্তা নদীর বিভাজন। তিস্তা নদী হচ্ছে এই পাহাড়ি অঞ্চলকে আক্ষরিক অর্থে দুটি ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে পশ্চিমের পাহাড় আর একটা হচ্ছে পূর্বের পাহাড়, যেটা আমরা দেখতে পাচ্ছি তিস্তা নদী মাঝখান দিয়ে বয়ে গেছে। পশ্চিমের পাহাড়ের যেটা কি দেখলাম আমরা, একটু রিপিট করে দিচ্ছি, যে সিঙ্গালিলা ও দার্জিলিং ঘুম রেঞ্জ রয়েছে। সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? সান্দাকফু, যার উচ্চতা ৩,৬৩০ মিটার। এটা রাজ্যের সবচেয়ে উঁচু শৃঙ্গ। অন্যান্য শৃঙ্গের মধ্যে কি রয়েছে? ফালুট, সবরগ্রাম এবং টুংলু। এর বিশেষত্ব কি হচ্ছে? টাইগার হিল, যেখান থেকে দাঁড়িয়ে আমরা কাঞ্চনজঙ্ঘা দর্শন করতে পারি খুব ভালোভাবে। পূর্বের পাহাড়ের মধ্যে প্রধান রেঞ্জ হচ্ছে সিনচুলা রেঞ্জ, যেটা ভুটান ও জলপাইগুড়ি সীমানাকে চিহ্নিত করেছে। এর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে রিচিলা, যেটার উচ্চতা ৩,১২১ মিটার এবং এর বিশেষত্ব হচ্ছে বক্সা পাস, অর্থাৎ ভারত ও ভুটানের মধ্যে যোগাযোগের যে রাস্তা। এইবার আমরা আসছি মালভূমির অংশ নিয়ে। এবার একটু পশ্চিম দিকে আমরা যাচ্ছি। এখানে মাটিটা পাহাড়ি নয়, বরং মালভূমি। এটা আসলে ছোটনাগপুর যে মালভূমি তারই অংশ। পুরুলিয়া জেলার পুরোটা নিয়ে। আর কি রয়েছে? বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুরে কিছু অংশ নিয়ে এই এলাকাটা তৈরি হয়েছে।
এখানে যে পাহাড়গুলো রয়েছে সেগুলো খুব একটা উঁচু নয়, তাই এদের আমরা বলি ডুংরি বা টিলা। কিছু গুরুত্বপূর্ণ পাহাড়ের নাম আমাদের কিন্তু এখানে মনে রাখতে হবে। আচ্ছা, এখানে নদীর প্রকৃতি হচ্ছে এখানকার নদীগুলো বৃষ্টির জলের উপর নির্ভরশীল এবং দৈর্ঘ্যে ছোট। বীরভূমের বক্রেশ্বরে একটা বিখ্যাত গরম জলের ঝর্ণা রয়েছে। পুরুলিয়াতে যেটা পাহাড় রয়েছে সেটা হচ্ছে অযোধ্যা পাহাড়। এই অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গোরগা গুরু, যার উচ্চতা হচ্ছে মাত্র 677 মিটার। এছাড়া রয়েছে পাঞ্চেত এবং ভান্ডারী। বাঁকুড়াতে রয়েছে শুশুনিয়া এবং বিহারীনাথ। বীরভূমে রয়েছে মামাভাগ্নে এবং মাথুরকালী এবং পশ্চিম মেদিনীপুরে রয়েছে বেলপাহাড়ি। আপনারা ভিডিওটা পজ করে এই নোটটি করে নিতে পারেন, যেটা আপনাদের রিভিশনের জন্য বিশেষভাবে কাজে আসবে। চলো, এই অঞ্চলের নদীগুলোর বৃষ্টির জলের উপর নির্ভর করে চলে, তাই খুব বেশি লম্বা হয় না। বীরভূমের যে বক্রেশ্বর রয়েছে একটা গরম জলের ঝর্ণা আছে, তোমরা চাইলে কিন্তু সেখানে গিয়ে দেখে আসতে পারো, যেটা আমরা আগেই বললাম। এইবার যেটা আসছে সেটা শিলিগুড়ি থেকে সাগর তীর, যেটা হচ্ছে রাজ্যের সবচেয়ে বড় এবং উর্বর সমভূমি। এটা হচ্ছে মাথায় রাখতে হবে, সবচেয়ে বড় আর উর্বর অঞ্চল হচ্ছে আমাদের এই সমভূমি। এই অংশটি কোথা থেকে অবস্থিত? একদম শিলিগুড়ি থেকে শুরু করে দক্ষিণে বঙ্গোপসাগরের উপকূল পর্যন্ত এটা বিস্তৃত। যেহেতু মাটির ওপর দিয়ে অনেক নদী বয়ে যায়, তাই এখানকার মাটি কি হয়, খুব উর্বর এবং চাষাবাসের জন্য খুব উপযোগী। সুবিধার জন্য আমরা একে দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে উত্তরের সমভূমি আর একটা হচ্ছে দক্ষিণের সমভূমি। উত্তরের সমভূমি কি আছে? যা উত্তরের পাহাড়ি অঞ্চলের ঠিক নিচে অবস্থান করছে, যেটা হচ্ছে তরাই এবং ডুয়ার্স অঞ্চল। আর দক্ষিণের সমভূমি হচ্ছে যা আমাদের কলকাতা, হাওড়া এবং হুগলি সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু এটি রয়েছে। ক্লিয়ার? এবার এক নজরে আমরা একটু দেখে নেওয়া দরকার। এইখানে দেখো, শিলিগুড়ি করিডোর বা চিকেন নেস পাহাড় সমভূমির মধ্যে কৌশলগত একটা সেতু বন্ধন। এটা হচ্ছে ঘাড় বা চিকেন নেক্স আমরা বলছি। ক্লিয়ার? এর ভৌগোলিক অবস্থান কি? উত্তরের সমভূমি বা তরাই ডুয়ার্স অংশের অন্তর্গত, যে নিচু এবং স্যাঁতস্যাঁতে। আমাদের যদি পুরো বডি হয়ে থাকে, তার তার উত্তর দিকটা হচ্ছে কি? উত্তর দিকটা হচ্ছে পাহাড়, তার মাথা, বাকিটা হচ্ছে তার শরীর, এবং মাঝখানের এই অংশটা হচ্ছে তার ঘাড়। অর্থাৎ ঘাড় কি করছে? মাথা এবং শরীরকে যোগাযোগ স্থাপন করছে। তা এই জায়গাটা এত ইম্পর্টেন্ট, এটা দুটো অংশকে কিন্তু যোগাযোগ স্থাপন করছে। এই সরু গলিটি বন্ধ হলে কি হবে? তাহলে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর সাথে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে। এটি কেবল একটি ভৌগোলিক বিভাগ নয়, জাতীয় নিরাপত্তার জন্য একটা খুব সুন্দর গুরুত্বপূর্ণ। তাহলে পুরো রাজ্যে যদি একটা শরীর হয়, যেটাই আমি বলেছি, তবে এটি হলো ঘাড়, যা উত্তরের মাথা মানে পাহাড়কে এবং শরীরের বাকি অংশ সমভূমিকে জড়িয়ে রেখেছে বা জুড়ে রেখেছে। এটুকু বোঝা গেছে। এটা কেন গুরুত্বপূর্ণ সেটাও আমরা বুঝতে পারলাম। ক্লিয়ার? তাহলে আমাদের ক্লাসে আমরা পাহাড়, সমভূমি, মালভূমি সম্পর্কে জানলাম। এবার তোমরা কি বলতে পারবে আমাদের রাজ্যে প্রবাহিত নদীগুলির মধ্যে কোন নদীটি এই উত্তরের পাহাড় থেকে সমভূমিতে নেমে এসে রাজ্যের অনেকটা অংশ জুড়ে বয়ে গেছে? তাহলে উত্তরের পাহাড় থেকে সমভূমিতে নেমে আসা নদীগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান নদী হলো তিস্তা নদী। এবার তিস্তা সম্পর্কে একটু জেনে নেওয়া দরকার। এই ম্যাপটাকে খুব ভালো করে লক্ষ্য করুন। আমি প্রত্যেকটা ভূগোলের সাথে কিন্তু এই ম্যাপ দেওয়াটাকে পছন্দ করি। ম্যাপের সাহায্যে ভূগোল পড়লে ভূগোল সবসময় আমাদের চোখের সামনে ভাস করবে। তাহলে এই তিস্তা নদী সিকিমের হিমালয় থেকে উৎপন্ন হয়ে কোথায় যাচ্ছে? দার্জিলিং এবং জলপাইগুড়ি পাহাড়ের পথ পেরিয়ে সমভূমিতে প্রবেশ করেছে। এই তিস্তা নদী কোথা থেকে শুরু হয়েছে? তাহলে এই তিস্তা নদী শুরু হয়েছে সিকিমের হিমালয় থেকে উৎপন্ন হয়েছে, হয়ে সেটা কোথায় যাচ্ছে? দার্জিলিং এবং জলপাইগুড়ি পাহাড়ের পথ পেরিয়ে সেটা সমভূমিতে প্রবেশ করছে। তাহলে এটি উত্তরবঙ্গের কৃষি, অর্থনীতি এবং জনজীবনের মেরুদণ্ড, তাই একে উত্তরবঙ্গের জীবনরেখাও বলা হয়। যদি তোমাদের প্রশ্ন করা হয় উত্তরবঙ্গের জীবনরেখা কোন নদীকে বলা হয়, তার উত্তর হবে তিস্তা। এবার হচ্ছে পথ চলা। তোমরা ম্যাপে যদি ভালো করে খেয়াল করো, দেখবে তিস্তা উত্তরবঙ্গকে যেন দুভাগে ভাগ করে দিয়ে নিচে নেমে গেছে। এর সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ নদী আছে, যেমন তোর্ষা, জলঢাকা আর রায়ডাক। তোর্ষা, জলঢাকা আর রায়ডাক।
এগুলো কি হচ্ছে, উত্তরের পাহাড় থেকে সমভূমিতে নেমে এসেছে এবং এই অঞ্চলে সমভূমিকে উর্বর করে তুলেছে। এখন আমি জিজ্ঞেস করলাম কি, পাহাড় থেকে সমভূমিতে নেমে আসা নদী, তাই আমরা তিস্তার কথাই বলবো। কিন্তু পুরো পশ্চিমবঙ্গের কথা যদি বলি, অর্থাৎ উত্তরে পাহাড় থেকে শুরু করে একদম দক্ষিণ পর্যন্ত, তবে সবচেয়ে বড় এবং প্রধান নদী হলো গঙ্গা, যা পশ্চিমবঙ্গে হুগলি নামে পরিচিত। তাহলে এই যে গঙ্গা নদী, তো আমাদের রাজ্যের পুরো সমভূমি এলাকা জুড়ে একটা বিশাল জালের মতো ছড়িয়ে আছে এবং আমাদের দক্ষিণবঙ্গকে অত্যন্ত উর্বর এবং জনবহুল করেছে। ঠিক কিনা? তাহলে এটা হচ্ছে গঙ্গা অববাহিকা। তাহলে উত্তরের সমভূমিতে প্রধানত নদী কোনটা? তিস্তা, তোর্ষা, জলঢাকা দ্বারা গঠিত। দক্ষিণের সমভূমি প্রধানত গঙ্গা এবং তার শাখা প্রশাখা নদী দ্বারা গঠিত। সুতরাং তিস্তা নদীটি যখন সমভূমিতে নামে তখন প্রচুর পলিমাটি নিয়ে আসে, আর সেই পলিমাটির কারণেই কিন্তু উত্তরবঙ্গের জমিগুলো চাষাবাসের জন্য এত উর্বর হয়ে উঠেছে। ক্লিয়ার? একটা ইকোসিস্টেমটা ভালো করে বোঝা দরকার। জলের উৎসটা কোথায়? উত্তরে পাহাড় ও হিমালয়ের বরফওয়ালা জলে নিরবিচ্ছিন্ন যোগান দিয়ে থাকে। এই মাধ্যাকর্ষণ শক্তির ফলে কি হচ্ছে, প্রাকৃতিক সিঁড়ি বা ভূমির ডাল নদীর গতিকে প্রবল করছে, যার ফলে পাথর ভেঙে তৈরি হয় উর্বর পলি। ঠিক আছে? তাহলে সমতল ভূমি সেই পলিমাটি ধারণ করে, যা বিশাল সমভূমিকে পরিণত করে রাজ্যের কৃষি, অর্থনীতি এবং জনজীবনের মূল ভিত্তিতে। তাহলে পশ্চিমবঙ্গের ভৌগোলিক বিভাগগুলি আলাদা নয়, তারা একটি সুতোয় গাঁথা প্রাকৃতিক ইঞ্জিন, যা আমাদের রাজ্যকে প্রাণবন্ত রেখেছে। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ আ নাইস ডে।